আর কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, নিটে বড়সড় দুর্নীতি, আর সেই বড়সড় দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে কেন্দ্র এবং দেশ জুড়ে আন্দোলন চলছে বিভিন্ন সংগঠনের। আর আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সুপ্রিম কোর্ট নিট সংক্রান্ত সব মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, আজকে কোর্টে নিট মামলার শুনানি ছিল এবং সেখানে হাইকোর্টে বিভিন্ন হাইকোর্টে একাধিক মামলা হয়েছে এই নিট পরীক্ষা সংক্রান্ত যে গাফিলতি হয়েছে এবং যে স্ক্যাম হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই সমস্ত মামলাকে আজকে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং যেটা জানানো হয়েছে সুপ্রিম কোর্টের জাস্টিস খান্না এবং জাস্টিস ভাটির বেঞ্চের তরফ থেকে যে সমস্ত মামলাই সুপ্রিম কোর্টে শুনানি হবে। একই সঙ্গে আজকে এনটিএ এবং কেন্দ্র সরকারকে নতুন করে নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট এবং সেখানে 8ই জুলাই অর্থাৎ পরবর্তী শুনানির দিন তাদেরকে সেই নোটিশের জবাব দিতে হবে। যদিও কাউন্সিলিং এর জন্য স্থগিতাদেশ কিন্তু আজও দেয়নি সুপ্রিম কোর্ট। তাদের বক্তব্য, যেহেতু পরীক্ষা যেটা হবে যে রি এক্সামিনেশন নেওয়ার যে কথা বলা হয়েছিল এনটিএর তরফ থেকে, সেই পরীক্ষা যেহেতু চলছে তাই তারা কাউন্সিলিং এ কোনো স্থগিতাদেশ তারা এখনো দিচ্ছেন না। 8ই জুলাই শুনানির পর সমস্ত দেওয়া হবে। পরবর্তী শুনানি 8ই জুলাই। সব মামলা শুনবে সুপ্রিম কোর্টই, সব মামলার শুনানি সুপ্রিম কোর্টেই। এবার চলে যাব অন্য খবরে। আর যে ছবি দেখাবো, যে ছবি আপনারা আতকে উঠেছিলেন, একেবারে দুমড়ে মুচড়ে যায়। গত কয়েকদিন আগেই রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ওপরে উঠে যায় মালগাড়ি। সেই তদন্তে সিট গঠন হয়েছে, রেলের সিট। সেই রেলের সিট আজকে রাঙাপানি পরিদর্শনে গেল। রাঙাপানি পরিদর্শনে রেলের সিট। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার তদন্তে রেলের সিট, ঘটনাস্থল পরিদর্শন সিট সদস্যদের। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এখনো পর্যন্ত এই সিট গঠন থেকে আরম্ভ করে অনেক রকম তদন্তের গতি প্রকৃতি এইসব বলা হচ্ছে, কিন্তু আসল যে তথ্য সেই তথ্য কি সামনে আসবে? বারবার যে প্রশ্নটা ওঠে, কি দেখো, ট্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ কি সেই তদন্তের রিপোর্ট সিসিআরএস এর তরফ থেকে দেওয়া হবে। অর্থাৎ কি কারণে, কোন টেকনিক্যালি গাফিলতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে সেটা সিসিআরএস এর রিপোর্টেই উঠে আসবে। এবং তোমাকে জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে সিসিআরএস এরও দুর্ঘটনাস্থলে এসে পৌঁছানোর কথা। তার কারণ তদন্ত করতে নেবে গতকাল জিজ্ঞাসাবাদ এবং আজকে প্রথমার্ধে একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু সমন্বয়ের অভাব তাদের নজরে এসছে। তবে এটা ঠিক যে রেল পুলিশের তরফ থেকে যে এসআইটি তৈরি করা হয়েছে তাদের সদস্যরাও আজকে দুর্ঘটনাস্থলে আসেন। তারা যে বাঁকের মুখ থেকে শুরু করে যে সিগন্যাল পোস্টগুলির মাঝে দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গাটা তারা পরিদর্শন করেন, একাধিক বিষয় মাপযোগ করেন, বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে তারা এখানে কথা বলেন এবং যে দুর্ঘটনাগ্রস্ত যে পণ্যবাহী ট্রেন তার যে ইঞ্জিন, সেই ইঞ্জিন পরীক্ষাও তারা করতে চান। তাহলে তারা বুঝে উঠতে পারবেন হচ্ছে যে ট্রেনের গতি কতটা ছিল। তার কারণ এই দুর্ঘটনার সঙ্গে গতির একটা সম্পর্ক থাকছে বলে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। তবে হচ্ছে মূলত যে জায়গাটা ভীষণ রকম ভাবে তারা নজর করার চেষ্টা করছেন হচ্ছে দুর্ঘটনাস্থল। দুটি ট্রেনের মধ্যে সময়ের যে ফারাক কতটা ছিল এবং সে কারণে রাঙাপানি স্টেশনে গিয়ে সেখানকার প্যানেল বোর্ড দেখার পাশাপাশি সেখানকার যে ডেটা বা লগর রয়েছে সেখানে যে ডেটা কল রেকর্ডেড রাখা হচ্ছে সেই বিষয়গুলোকে দেখা, এই যাবতীয় বিষয়ও তারা অনুধাবন করেছেন। তাহলে আজকে দুর্ঘটনার তদন্তে এই প্রথম সিটের সদস্যরা দুর্ঘটনাস্থলে আসলেন এবং যাবতীয় বিষয় তথ্য সংগ্রহের কাজ তার আজ থেকে শুরু করে দিতে চলেছেন এই রেল দুর্ঘটনার তদন্ত। আরো একবার আসবো তোমার কাছে, তবে তার আগে দর্শকদেরকে জানাই যে রাঙাপানি ট্রেন দুর্ঘটনার জের ট্রেনের সিগন্যাল নিয়ে নয়া ভাবনা রেলের, পেপার সিগন্যালের সরলীকরণের ভাবনা। ট্রেন দুর্ঘটনার পরে উচ্চ পর্যায়ের বৈঠক, জেনারেল ম্যানেজারদের সঙ্গে বৈঠকে আলোচনা। দুটি ফর্মের জেরে এই রাঙাপানিতে রেল দুর্ঘটনা, একই সঙ্গে দুটি ফর্ম। এই দুটি ফর্মের জেরে কেন বলা হচ্ছে রাঙাপানিতে দুর্ঘটনা? সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, কেন বলা হচ্ছে দুটি ফর্ম, যেটা সিগন্যাল খারাপ থাকলে পরে যে ফর্ম দেওয়া হয় সেই ফর্মের জেরে দুর্ঘটনা? প্রথমত হচ্ছে যে উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফ থেকে যে অ্যাক্সিডেন্ট ডিটেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই অ্যাক্সিডেন্ট ডিটেল রিপোর্টে
উত্তর পূর্ব সীমান্ত রেলই উল্লেখ করেছে যে সেদিনকে 2 ট্রেনের চালকের হাতেই যে 2টি করে ফর্ম দেওয়া হয়েছিল, তার মধ্যে একটি অবশ্যই TA912 রয়েছে, যার কথা আমরা গত কয়েকদিন ধরে বলছি। এর পাশাপাশি T369 3B দেওয়া হয়েছিল। যারা ট্রেন পরিচালন ব্যবস্থার সঙ্গে যুক্ত তারা বলছেন এটিতে অটোমেটিক সিগন্যালের মধ্যে জায়গা, এখানে সিগন্যাল সিস্টেম বিকল হলেও জায়গাটি তো অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা থেকে বদল হচ্ছে না। এই জায়গাতে ট্রেন পরিচালনা করার জন্য পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট বা PLCT দেওয়া হচ্ছে। কিন্তু এর সাথে কেন T369 3B দেওয়া হলো, যেটা অ্যাবসলিউট ব্লক সিস্টেমে দেওয়ার কথা রয়েছে? এর ফলে যে অসুবিধার কথা তারা বলছেন তাতে দুটো বিষয় একটু বুঝিয়ে বা তোমাকে দেখানোর চেষ্টা করব দর্শকদেরকে। এই হচ্ছে দুর্ঘটনার স্থল এবং তুমি সামনেই দেখতে পাচ্ছ একটা মস্ত বড় বাঁক এখানে রয়েছে। এই বাঁক থেকে অনেকটা দূরে যে লেভেল ক্রসিং এর যে জায়গা, সেই জায়গাতে হচ্ছে পণ্যবাহী ট্রেনটি যদি থাকে তাহলে তার পক্ষে দেখার সম্ভব নয়। এই বাঁক পেরোনোর পর এই জায়গাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে এবং যে T369 3B ফর্ম দেওয়া হয়েছিল সেই ফর্ম অনুযায়ী মালগাড়ির চালকের কাছে কার্যত বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালকের কাছেও কার্যত রেলের স্টেশন মাস্টারই নথি তুলে দিয়েছিলেন যে সামনে অ্যাবসলিউট ব্লক নেওয়া আছে, অর্থাৎ রাঙাপানি স্টেশনের পরে চটেরার স্টেশন, আপনি আপনার গতিতে ট্রেন চলে নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে সামনে বাঁক পেরোনোর পর যে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেটা কোথাও বোঝার ক্ষেত্রে বোধহয় অসুবিধা হয়েছে। ফলে এই ফর্মের কথাও আজকে বারবার জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে উঠে আসছে এবং সেই কারণেই বলা হচ্ছে যে সমন্বয়ের যে অভাব সেটা ভীষণ রকম ভাবে প্রকট হয়ে উঠেছে। এই দুর্ঘটনা তদন্ত করতে নেবে। বেশ, এবার চলে যাব একটা দুর্ঘটনার পর আরেকটা দুর্ঘটনা। বাঙালির আবেগ হলং বাংলো পুড়ে ছাই হয়ে গিয়েছিল গত পরশুদিন। সেই ছবি দেখাবো। হলং বাংলো ইতিমধ্যেই সিট গঠন হচ্ছে। দেখুন এই হলং বাংলো পুড়ে ছাই, দাও দাও করে আগুনে পুড়ে ছাই হয়েছিল জলদাপাড়ার হলং বাংলো। সেই হলং বাংলো তদন্তে, আগুনের তদন্তে সিট গঠন করা হচ্ছে। এখনো পর্যন্ত যা খবর, ফালাকাটা থানায় জলদাপাড়া রেঞ্জের অভিযোগের ভিত্তিতে FIR হয়েছে। হলং বাংলোয় তদন্তের, আগুনের তদন্তে তৈরি হচ্ছে সিট। আজ ঘটনাস্থলে ফরেনসিক টিম, আগামীকাল যাচ্ছেন মন্ত্রী বীরবাহা হাসদা। তার আগে এলাকায় সরেজমিনে বন দপ্তরের কর্তারা। কিন্তু এত বড় আগুন লাগলো কি করে? এই রকম একটা ঐতিহ্য পুড়ে ছাই হয়ে গেল কি করে? এই প্রশ্নই তো বারবার উঠছে। চলে যাব প্রতিনিধি পার্থর কাছে। পার্থর কাছে এটাই জানতে চাইবো যে কিভাবে, কেন আগুন লাগলো। এখনো পর্যন্ত তদন্ত চলছে ঠিকই, কিন্তু প্রাথমিকভাবে কোনো অনুমান? প্রাথমিকভাবে বনকর্তাদের কিন্তু যে প্রথম দিন থেকে যে বিবৃতি তারা দিয়েছে, আজও কিন্তু বন দপ্তরের শীর্ষ কর্তা দেবল রায়, তিনি তদন্তে এসেছিলেন কলকাতা থেকে। তিনিও জানিয়ে গেলেন যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। মূলত এই যে ঐতিহ্যশালী যে বনবাংলো, হলং বনবাংলো, তার দুটো মেন সুইচ, একটি মেন সুইচে গিজার এবং AC লাইন রয়েছে, সেই মেন সুইচটা অফ ছিল, তবে অন্য মেন সুইচটা কিন্তু অন ছিল। কেননা হয়তো পর্যটক শূন্য ছিল এই সময় বনবাংলো, কিন্তু তার করিডোরে আলো জ্বালানোর জন্য একটি সুইচ অন করা ছিল। তবে যে প্রশ্নটা, অভিযোগটা বারবার করে আসছিল, হয়তো বা কেউ ভিতরে ছিল, যেহেতু এখন জঙ্গল বন্ধ, হয়তো বা কেউ ভেতরে ছিল, তার থেকে হয়তো এই AC ব্লাস্ট হয়েছে বা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সেই সব তথ্য কিন্তু, অভিযোগ কিন্তু উড়িয়ে দিয়েছেন বন দপ্তরের শীর্ষ কর্তা। তারা কথা বলেছেন, CCTV ফুটেজ দেখেছেন। এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কারো গাফিলতি সামনে আসেনি। সেদিন ওই ঘটনার দিন কিন্তু এই যে জলদাপাড়া দুটো রেঞ্জের দুজন রেঞ্জার, তারা ডিউটি সেরে তারা ওই সময় সন্ধ্যাবেলায়, রাতের বেলা তারা এসেছিলেন, তারা বাইরেই ছিলেন, বনবাংলোর ঠিক বাইরেই তারা বসেছিলেন। সেই যখন আগুন লাগে আচমকা, এতটাই তীব্রতা হয় যে দুটি দরজায় কিন্তু বন্ধ ছিল, দুটো গেট বন্ধ ছিল। প্রথম গেটটা খুলতে পারলো, দ্বিতীয় গেটের তালা কিন্তু খুলতে পারেনি এবং তা ভেঙেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। কিন্তু এতটাই তীব্রতা ছিল যে আগুনের, দ্রুত কিন্তু এই কাঠের বাংলো পুড়ে ছারখার হয়ে যায়। একেবারে ভয়ঙ্কর আগুন, শর্ট সার্কিট থেকেই আগুন বলা হচ্ছে। এই বনবাংলো, এই হলং বাংলো, এটি সম্পূর্ণ কাঠের তৈরি বলেই আরো বেশি আগুনের তীব্রতা। কি বললেন প্রধান মুখ্য বনবাল দেবল রায়, দেখুন। ওয়ার্কিং হাইপোথিসিস যা আছে সেটা শর্ট সার্কিটই। ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে গেছেন, রিপোর্ট এলে তখন আমরা কনফার্মলি বলতে পারবো। তদন্ত করে নিশ্চিতভাবে জেনেছি যে ঘরের মধ্যে কেউ ছিল না। আগুন ধরা পড়ে এবং 2 রেঞ্জ অফিসার যখন উপরে ওঠেন তখন তাদেরকে প্রথম ঘরটা, মেন গেটটাকে চাবি দিয়ে খুলতে হয় এবং দ্বিতীয় ঘরের তাড়াহুড়োতে চাবি খুলতে পারেননি, ওটাকে ভেঙে ঢুকেছিলেন। কাজে ভেতরে কেউ থাকলে বাইরে থেকে লক করা থাকতে পারতো না। আগুন যদি মানুষকেও ইচ্ছে করে লাগাতো তাহলে নিচের তলায় আগুনটা লাগতো।
এটা লেগেছে টপ ফ্লোরে। এসির কম্প্রেসরের মধ্যে একটা গ্যাস থাকে ক্লোরোফ্লোরোকার্বন যেটাকে বলে, যখন প্রচন্ড হিট হয়ে যায় তখন ওটা বাস্ট করে এবং ওই গ্যাসটা নিজেই খুব কম্বাসেবল, ওটা ব্লু ফ্লেমে জ্বলতে শুরু করে। ওটা আমাদের স্টাফেদের সামনেই হয়েছিল। ঘরটা বন্ধ ছিল, ধোঁয়াটা দেখা এবং ধোঁয়াটা স্প্রেড করার মাঝে সময়টা খুব কম পাওয়া গেছিল। এত বেশি ধোঁয়া জন্মে গেছিল যে ওনারা নিজেরা দুটো ফায়ার এক্সটিংগুইশার এমটি করে ওটা কিছু করতে পারেননি। এখনো পর্যন্ত কোনো গাফিলতি আমাদের নজরে আসেনি। এলে নিশ্চয়ই আপনাদের জানাবো এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।